আমাদের এই প্রোগ্রামটা মূলত জাগ্রত জুলাইয়ের ব্যানারে। আর জাগ্রত জুলাই হচ্ছে জুলাই ঐক্যের একটা অন্যতম প্ল্যাটফর্ম। আমরা জানেন যে জুলাই ঐক্য হচ্ছে কি অনেকগুলো সংগঠনের সমন্বয় একটি মঞ্চ। তো জাগ্রত জুলাই হচ্ছে সেরকম একটি সংগঠন, জুলাই ঐক্যের সংগঠকদের মধ্যে একটা সংগঠন। আমাদের এই জাগ্রত জুলাইয়ের নিজস্ব মানে প্রয়োজনে এই আয়োজনটা। আমরা জাগ্রত জুলাই মূলত আপনার তরুণ, কিশোর, ছাত্র এদের মাঝে জুলাইয়ের চেতনাটাকে জাগ্রত রাখা, ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা আগে থেকেই অনেক কর্মসূচি নিচ্ছিলাম। তো আমরা এই জুলাই মাসে কী কর্মসূচি আমরা নেব তার পরিপ্রেক্ষিতেই এই আয়োজনটা। মূলত এই আয়োজনটা হচ্ছে যে আপনার এই যে ফ্যাসিস্ট আমাদের মাছ থেকে বিদায় নিল, পালিয়ে গিয়ে বিদায় নিল। এই ফ্যাসিস্ট মূলত গত 17 বছরে আমাদের দেশবাসীর উপর কী পরিমাণ নির্যাতন করেছে, সেই নির্যাতনের একটি চিত্র আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে করে মানুষের মনে এই জিনিসটা, তার কৃতকর্মগুলো, আমাদের বাংলাদেশের মানুষ বা আমাদের ভাটি অঞ্চলের মানুষের নেচার হচ্ছে যে আপনার ভুলে যাও, জোয়ার ভাটার মতোই কখনো মানুষের হৃদয়ে বিপ্লবের জোয়ার আসে, কখনো আবার ভাটার মতো ভুলে যায়। তো আমরা চিন্তা করেছি যে কোনোভাবেই যেন এই জুলাইয়ের চেতনা অন্তত আমাদের হৃদয় থেকে, মানুষের হৃদয় থেকে কোনোভাবেই মুছে না যায়, এবং এই চেতনা আমরা জাগ্রত রাখবো, এবং এই চেতনাই মূলত আমার স্বাধীনতার মূল নিয়ামক শক্তি হিসাবে কাজ করছে। সে কারণেই মূলত আমাদের চিন্তা হচ্ছে যে জাগ্রত জুলাইয়ের এই মিশনই হচ্ছে যে জুলাইয়ের চেতনাকে কন্টিনিউ করা এবং তরুণ, শিশু, কিশোর, যুবক, আবাল বৃদ্ধ বনিতার মাঝে জুলাই চেতনাকে ছড়িয়ে দেওয়ার একটা অংশ কর্মসূচি আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আপনার শেখ হাসিনার বেডরুম থেকে শুরু করেছি। অর্থাৎ শেখ হাসিনার বেডরুমে আপনারা দেখতে পেয়েছেন হয়তো যে জিন্দিগি জিন্দিগি গান গাচ্ছে। এটা কিন্তু আমরা মুক্তিযুদ্ধ মতিউর রহমান রেন্টুর বইতেই কিন্তু উল্লেখ করা আছে যে তিনি যখন তার মাথায় কোনো খুনের নেশা চাপত এবং তিনি যখন কোনো খুনের সংবাদ পেতেন, তখন তিনি নাচতেন, গাইতেন এবং জিন্দিগি জিন্দিগি গান গাইতেন। তার এই জিন্দিগি জিন্দিগি গানটা আমাদের দেশের মানুষের জন্য কত বড় দুর্গতি বয়ে এনেছে, তারই একটা চিত্র কিন্তু আমরা এখানে প্রদর্শন করেছি। প্রথম দৃশ্যটাই হচ্ছে সে আপনার বেডরুমে নাচছে, গাইছে জিন্দিগি জিন্দিগি, আর তারপরে আমরা দেখিয়েছি লোকে বৈশাখ তাণ্ডব, আমরা দেখিয়েছি শাপলা চত্বরের তাণ্ডব, আমরা দেখিয়েছি পিলখানার ভয়াবহ তাণ্ডব। এই যে আপনার জুলাইয়ের ভয়াবহ গণহত্যার চিত্র, এগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করেছি। এবং এই কাজগুলো যে প্রতিবেশী একটি রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে এবং তিনি যে প্রতিবেশী রাষ্ট্রের হাতের পুতুল ছিলেন, এই ব্যাপারটা আমরা এখানে ফুটে তোলার চেষ্টা করেছি। জনগণ যদিও প্রত্যেকটা বিষয় জানে, তারপর তাদেরকে আবার রিভাইন করা, তাদের চেতনায় এই জিনিসটাকে আবার ফুটিয়ে তোলাই মূলত উদ্দেশ্য হচ্ছে জাগ্রত জুলাই। আচ্ছা, এখানে দেখতে পেয়েছি যে আপনার বিরোধী দলের যে প্রধান রয়েছে জিএম কাদের, তিনি কিন্তু বলেছে যে ভারতের কথা ছাড়া, নরেন্দ্র মোদীর কথা ছাড়া আসলে মুখ খোলা যাবে না, কথা বলা যাবে না। এখনও যদি তারা নির্দিতে ঘুরে বেড়াচ্ছে বা তারা যে রাজনৈতিক দল হিসেবে চলছে, এই বিষয়টি কীভাবে দেখছে? দেখেন, আমরা আসলে এটা খুবই দুঃখজনক বিষয়, অত্যন্ত কষ্টের বিষয় যে আমরা খুব বেশি সুশীল হয়ে গিয়েছি। মানে কিছু হলেই এখন একটা বয়ান শুরু হয়ে গেছে, মব মব মব, ঠিক আছে। অথচ একটা কথাই আমরা এখন বলছি যে গণরোষের প্রতিরোধের নাম যদি হয় মব, যারা গণরোষের প্রতিরোধের নাম দিল মব, বুঝাক দেখো দিল্লি দাসের দালাল ছিল সব। এখন তারা কী ভাষাটাকে মানে প্রতিরোধ করবে? আমরা খুবই গভীর পরিতাপের সাথে দেখেছি যে গত 17 বছরে এই যার কথা আপনি বললেন, তিনি কীভাবে নগ্নভাবে প্রতি মুহূর্তে দিল্লি দাসত্ব করেছেন। এই দাসত্বের মানে বহিঃপ্রকাশ করতে কোনো লজ্জা ছিল না। অবাক করার বিষয়, সে ডাইরেক্ট ভারত থেকে কথা বলতে পারছে না। তিনি বলছে যে ভারতের কনসেন্ট্রে আমি কথা বলতে পারবো না। তার মানে এই ভারত, এই দিল্লি আমাদের মুখে জবান লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে কি বলে, আমাদের জবানে মানে টেপ লাগিয়ে দিয়েছে যে আমরা কথা বলতে পারতাম না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মানুষ কথা বলতে পারছে, খোলামেলা কথা বলতে পারছে। একজন রিক্সাওয়ালারও তার দাবি নিয়ে সচিবালয়ের সামনে হাজির হতে পারছে। বাক স্বাধীনতার যে কতটা স্বাধীনতা ভোগ করছি আমরা দেখতে পাচ্ছি। তো সেই স্বাধীনতার সুযোগে এরাও কিভাবে আমাদের মাঝে এখনও আছে, এটা আমারও প্রশ্ন আপনার মতো। এবং আমরা যেহেতু এই কারণেই আমাদের দাবি কিন্তু এই যে জুলাই প্রক্লেমেশন সহ আমাদের যে বিচারের দাবিগুলো, আমরা বলছি যে আগে বিচার পরে সব, যে আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরে গিয়ে নির্বাচন বা অন্যান্য বিষয়গুলো আসতে হবে। এই জিনিসটা হলেই তখন একে একে এই লোকগুলোকে ধরা যাবে এবং তারা কীভাবে
একেবারে নগ্নভাবে দিল্লি দাসত্ব করেছেন তার জনতার মাঝে, আমরা এখানে কিন্তু তার লেখাটা কিন্তু তুলে ধরেছি। তিনি যে বলেছেন যে ইন্ডিয়ার কনসেপ্টের কথা বলা যাবে না, ফুটিয়ে তুলেছে। তো জনসচেতনতা দরকার, জনগণের আরও বেশি সচেতন হতে হবে এবং জনসচেতনতার মাধ্যমে আমরা এদেরকেও মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে, এখানে আসলে কি কি মঞ্চ তৈরি করে যদি আপনি একটু বলতেন। এখানে আমাদের মঞ্চ লাস্ট মঞ্চটা অর্থাৎ শুরু হয়েছে শেখ হাসিনা বেডরুম থেকে শেষ হয়েছে এই জনতার আদালত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে আপনারা দেখতে পাবেন 1 তারিখের পর থেকে এখানে ট্রাইব্যুনালের মতো করে সাক্ষ্য গ্রহণ করা হবে। সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, বিপ্লবী, আহত মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, এরা সবাই এখানে বক্তব্য দেবে। তার দেখা জুলাইয়ের বয়ান, তার দেখা জুলাই, সে কীভাবে সফর করেছে, তিনি কিভাবে জুলাইকে দেখেছেন এবং জুলাইতে কীভাবে গণহত্যা হয়েছে, তিনি কীভাবে সে হত্যার শিকার এবং সে কীভাবে তার মানে শিকার হয়েছেন তার এই বিষয়গুলো গ্রহণ করার পরে এখানে গণস্বাক্ষর হবে এবং গণস্বাক্ষরের মাধ্যমে 36শে জুলাই আমরা এখানে প্রত্যেকটি ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে জোড়াবো। এর জন্যই আসলে এখানে ফাঁসির এই মঞ্চ। জন্যই ফাঁসির মঞ্চ এখানে দেওয়া আছে যে আমরা আমাদের আপনাকে দুটো ফাঁসির মঞ্চ দেওয়া আছে। এখানে আমরা 36শে জুলাই শেখ হাসিনার বিচারের মাধ্যমে তাকে ফাঁসি ঝুলাবো এবং বাকি দুইটা অবশিষ্ট থাকবে, এরপরে যে ফ্যাসিস্টটি আসবে তাকেও আমরা ঝুলাবো। তারই এটি প্রতীকী উদাহরণ হিসাবে আমরা এভাবে দুটো ফাঁসির রশি ঝুলিয়েছি। আর তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ব্যর্থ কেন, এদেরকে বের করতে পারছে না এখন? আসলে 17 বছরের একটা ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থাপনার পেছনে সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার এবং সকল ধরনের ইন্ধন দিয়েছে পার্শ্ববর্তী একটি শক্তিশালী রাষ্ট্র। এই ব্যবস্থাপনা তারা এমনভাবে তৈরি করেছে যে আমরা তো একটা সময় ভেবেছিলাম যে সম্ভবত এই ফ্যাসিস্টকে তাড়ানো পসিবলই না।